CNN 24 সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। জুবিন গার্গের মৃত্যুর তদন্তে সিঙ্গাপুরের আসাম অ্যাসোসিয়েশনকে তদন্তে সহায়তা করার জন্য আহ্বান জানানো হয়েছে। বিধায়ক মিহির কান্তি সোমের হাত ধরে নতুন দয়াপুর লৌঠাই বস্তিতে ৭৯ নম্বর মডেল আঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মধ্যে শিলচর উপনগরে বিজয় সম্মেলন অনুষ্ঠিত। কাজীনগরের বাবার বাড়ি থেকে পরপুরুষের সাথে পালিয়ে গেল এক গৃহবধূ। শিলচরে অসম সাহিত্য সভার তৃতীয় পূর্ণাঙ্গ কার্যনির্বাহী অধিবেশন উদ্বোধন করলেন মন্ত্রী কৌশিক রায়। এখন আসছে বিস্তারিত সংবাদে। শিলচরে অনুষ্ঠিত আসাম সাহিত্য সভার তৃতীয় পূর্ণাঙ্গ অধিবেশনের কার্যনির্বাহী কমিটির সভায় জুবিন গার্গের মৃত্যুর তদন্তের জন্য একটি প্রস্তাব গৃহীত হয়েছে। এদিন অসম সাহিত্য সভার সভাপতি ডক্টর বসন্ত কুমার গোস্বামী সাংবাদিকের মুখোমুখি হয়ে বলেন, রাজ্য সরকার তার দায়িত্ব খুব ভালোভাবেই পালন করেছে। বিচার বিভাগের প্রতি আমাদের গভীর বিশ্বাস রয়েছে। তাই আমরা মনে করি বিচার বিভাগ সকল দিক খতিয়ে দেখবে এবং আসামের মানুষকে জুবিন গার্গের মৃত্যুর ন্যায় বিচার দেবে। এছাড়া আসাম সাহিত্য সভা সিঙ্গাপুরের আসাম অ্যাসোসিয়েশনের কর্মকর্তাকে জুবিন গার্গের মৃত্যুর তদন্তে সহযোগিতা করার জন্য আসামে আসার আহ্বান জানিয়েছে বলে জানান তিনি। এদিন তিনি আরও বলেন, শিলচর শ্রীভূমি এবং হাইলাকান্দিতে চন্দ্রকান্ত সন্দিকৈ ভবন নির্মাণ করা হবে। ১৯ শতাব্দীর সাহিত্যে অবদান রাখা ভোলানাথ বড়ুয়ার নামে বাণিজ্য কেন্দ্রে মূর্তি স্থাপন করা হবে। এর জন্য সরকারের কাছে দাবি জানানো হবে। তিনি আসামের সাথে প্রতিবেশী রাজ্যের সীমান্ত সমস্যা সাংস্কৃতিক পরিবেশের মাধ্যমে সমাধানের জন্য সীমান্ত বিরোধপূর্ণ এলাকায় আসাম সাহিত্য সভার প্রতিনিধিদের প্রেরণ করা, টোকলাই চা গবেষণা কেন্দ্র পুনরুজ্জীবিতকরণ, শিলচরে আসাম ভাষা তত্ত্ব গবেষণা ইনস্টিটিউটের অধীনে ভাষা শিক্ষা ক্লাস সেন্টার প্রতিষ্ঠা করা, বরাক উপত্যকায় যোগাযোগ ব্যবস্থা সহ অবকাঠামো উন্নয়ন, শিলচরে বাংলা মাধ্যম স্কুলে শিক্ষক নিয়োগ, বাংলা থেকে অসমীয়া ভাষায় বই অনুবাদ এবং অসমীয়া থেকে বাংলায় বই অনুবাদ ও প্রকাশনা, আসাম সাহিত্য সভা ব্রহ্মপুত্র উপত্যকায় ২৫শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন কেন্দ্রীয়ভাবে উদযাপন এবং কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জামাতা লক্ষ্মীনাথ বেজবড়ুয়ার জন্মদিন বরাক উপত্যকায় পালনের প্রস্তাব নেওয়া হয়। ব্রহ্মপুত্র উপত্যকায় বরাক উপত্যকার বিভিন্ন জনগোষ্ঠীর ও সম্প্রদায়ের একটি সম্মেলন এবং প্রতি ২ বছর অন্তর বরাক উপত্যকায় এমন একটি সম্মেলন করার প্ৰস্তাৱ নেওয়া হয়েছে বলে জানান তিনি। এইটো এটা বৰ ডাঙৰ কথা, কাৰণ চন্দ্ৰকান্ত সন্দিকৈ ভৱনৰ অহা ২ ডিচেম্বৰত ১০০ বছৰ সম্পূৰ্ণ হ'ব। তাৰ বাবে যোৰহাট শিলচৰ হাইলাকান্দি আৰু শ্ৰীভূমিত চন্দ্ৰকান্ত সন্দিকৈ ভৱনৰ আৰ্হিৰে এটা ভৱন সাহিত্য সভা ভৱন নিৰ্মাণ হ'ব। এইটো এটা গুৰুত্বপূৰ্ণ ভূমিকা আছিলে। আৰু কি আছিলে? অসম এছ'চিয়েশ্যন ছিংগাপুৰ। ছিংগাপুৰৰ অসম এছ'চিয়েশ্যনৰ যিজন আগতে সম্পাদক আছিল তেওঁ আছিলে অভিমন্যু তালুকদাৰ, আৰু তাৰ সভাপতি আছিলে ৱাজিদ বুলি এজন। কিন্তু এতিয়া তেওঁলোকৰ লগত আমি বহুত ধৰণৰ যোগাযোগ কৰিছোঁ, কিন্তু তেওঁলোকৰ ফোনবিলাক অফ হৈছে বা ফোনটো ৰিচিভ কৰা নাই। গতিকে উপায় নাপালে আমি যদি কিছুদিন বাট চাওঁ চৰকাৰে কি ব্যৱস্থা লয়, নহ'লে অসম সাহিত্য সভাই নিজাববীয়াকৈ তালৈ গৈ হ'লেও আমাৰ প্ৰতিনিধি ২-এজন গৈ হ'লেও তেওঁলোকক ইয়ালৈ মতাটো জৰুৰী বুলি আমি অনুভৱ কৰিছোঁ। কাৰণ তেওঁলোকক সম্পূৰ্ণ সুৰক্ষা অসম চৰকাৰে দিব। গতিকে তেওঁলোক আহি তদন্ত প্ৰক্ৰিয়াত সৰ্বতো প্ৰকাৰে সহায় সহযোগ কৰক। অসম সাহিত্য সভাই বিধায়ক মিহির কান্তি সোমের হাত ধরে নতুন দয়াপুর লৌঠাই বস্তিতে নবনির্মিত ৭৯ নম্বর মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন হল শনিবার। এই উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিধায়ক মিহির। তিনি বলেন, দীর্ঘদিন এই সেন্টারটি ভগ্ন অবস্থায় ছিল। পরে কাশীপুর মণ্ডল বিজেপির কর্মকর্তাদের আবেদনে গুরুত্ব দিয়ে মডেল সেন্টারের জন্য ২৫ লক্ষ টাকা বরাদ্দ করাতে সক্ষম হয়েছি। এখন এই এলাকার শিশুদের শিক্ষার পরিবেশ তৈরি হয়েছে। গ্রামের সুধী নাগরিকবৃন্দ, আপনাদের প্রচেষ্টায় আপনাদের গ্রামে গড়ে উঠেছে এই প্রতিষ্ঠান। আর আপনারা জানেন, ভারত সরকার রাজ্যের
জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা, আর এই বিভাগ যিনি দেখছেন আমাদের শ্রদ্ধেয়, যিনি আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার মন্ত্রী মাননীয়া অজন্তা নিয়োগ বাইদো মহোদয়া, উনি ওনার তত্ত্বাবধানে এই কাজগুলো হচ্ছে। আর আপনারা জানেন এই বিভাগ থেকে মায়ের সন্তান জন্মের পর মায়ের কাছে লালন পালনের পর তারপরে দ্বিতীয় ধাপ হচ্ছে অঙ্গনবাড়ি সেন্টার। এগুলো একটা মডেল অঙ্গনবাড়ি সেন্টার হবে। মডেল হচ্ছে তার মূল্য হচ্ছে 25 লক্ষ টাকা, 1-2 টাকা নয়। সেই টাকা দিয়ে সুসজ্জিত সেই ঘরগুলো, এই কচিকাচারা এই ঘরের ভেতরে ঢুকে বিভিন্ন রং বেরঙের ছবি দেখবে। তারপরে শহর জওহরলাল নেহরু বলুন, ইন্দিরা গান্ধী বলুন, অটল বিহারী বাজপেয়ী বলুন, যারা সর্বোপরি ডক্টর রাধাকৃষ্ণনের নাম বলুন, এই ছাত্রদেরকে পরিচয় করার জন্য এই ছবিগুলো দেওয়া হয়েছে। অক্ষয় জ্ঞানের সঙ্গে সঙ্গে পুষ্টিযুক্ত খাদ্য খাওয়ার জন্য এই শিশুদেরকে এইখানে আনা হয়েছে। ভারতের স্বাধীনতা আন্দোলনে হাজার হাজার স্বয়ংসেবক অংশগ্রহণ করেছিল, এমনকি তাদের কারাবরণও করতে হয়। মহাত্মা গান্ধী সরকারের দেওয়া সুরক্ষা বাহিনী নিতে অস্বীকার করায় স্বয়ংসেবকরা তার নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত ছিলেন। নাথুরাম গডসে কোনোভাবেই স্বয়ংসেবক ছিলেন না, অথচ এই তথ্যগুলো ইতিহাসের পাতা থেকে ডিলিট করে ভুল তথ্য দেশবাসীর কাছে তুলে ধরা হয়েছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মধ্য শিলচর উপনগর আয়োজিত বিজয়া সম্মেলনে এই কথাগুলো বলেন উত্তর পূর্ব ক্ষেত্র প্রচারক ডক্টর সুনীল মোহন্তি। নিউ শিলচর এলাকায় শনিবার বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের প্রথমে নিউ শিলচর এলাকার বিভিন্ন সড়কগুলি স্বয়ংসেবক সংঘের সদস্যরা রোড মার্চ করেন। পরে এলাকার একটি ভবনে আরএসএস-এর বিভিন্ন কার্যক্রম ইতিহাস নিয়ে আলোচনা করেন প্রণব পাল চৌধুরী, অমৃত লাল ঘোষ, জ্যোৎস্নাময় চক্রবর্তী প্রমুখ। সম্মেলনে এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। उस समय में एक सवाल उन्होंने भाग लेकर के डॉक्टर जी ने 1921 में नागपुर जेल में 1 वर्ष तक को बिताए हैं जेल में। देश के प्रथम स्वतंत्र भारत के प्रथम जो प्रधानमंत्री, तो सारे देश के जो कोस्टल एरिया में नमक आंदोलन चला, लेकिन जंगल जो है बीच मध्य भारत में तो जंगल है, वहां तो समुद्र नहीं है, तो वहां जंगल का आइन को तोड़ना, जंगल सत्याग्रह में भाग लेकर के 9 महीना वो अकोला, महाराष्ट्र में अकोला स्थान पर अकोला जेल में वो जाकर के जेल दंड भोगते हैं, और बहुत सारे स्वयंसेवक भी उनके साथ जेल दंड में भाग लेते हैं। और 1940 में डॉक्टर जी का डेथ हो जाता है, लेकिन 1942 में जो क्विट इंडिया मूवमेंट हुआ, उस क्विट इंडिया मूवमेंट में भी, भारत छोड़ो आंदोलन में भी संघ के स्वयंसेवक भाग लिए हैं। महाराष्ट्र के चिमूर जो जगह है, उस चिमूर जगह में जो गोली चली थी, उस गोली में जो मरे थे वो स्वयंसेवक ही थे। बहुत सारे स्वयंसेवक उसमें देश भर में और भाग लिए थे क्विट इंडिया मूवमेंट के साथ। ये इतिहास आज लोग देख रहे हैं, या हमारे जो तथाकथित पाठ्य पुस्तक में उसको इरेज कर दिया गया है, जानबूझ करके डिलीट किया गया है, संघ राष्ट्र निर्माण का एक प्रमुख स्रोत जो संघ को बदनाम करने के लिए। ধলাই থানা এলাকার নারায়ণপুর গ্রামের মুসলিম উদ্দিন মজুমদারের স্ত্রী লুৎফা বেগম লস্কর পলাতক। গত বুধবার কাজীডহর তার বাবার বাড়ি থেকে পরপুরুষের সাথে পালিয়ে যায় বলে অভিযোগ তুলেন স্বামী মুসলিম উদ্দিন। দেখুন সবিশেষ। এই ঘটনায় শুক্রবার ধলাই থানায় শ্বশুর শাশুড়ি এবং স্ত্রী লুৎফা বেগমের বিরুদ্ধে মামলা দায়ের করেন মুসলিম উদ্দিন। মামলায় উল্লেখ করেন, গত সোমবার স্ত্রী লুৎফা বেগমকে নিয়ে কাজীডহর শ্বশুর বাড়িতে যান তিনি। সেখানে দুদিন থাকার পর শ্যালকের সাথে গাড়িতে চলে গেলে সন্ধ্যে 7টার দিকে লুৎফা বেগম কোথায় পালিয়ে যায়। রাতেই শ্বশুর এবং শ্যালক তাকে জোর করে সোনাই থানায় নিয়ে যান। থানায় যাওয়ার পথে তার মোবাইল কেড়ে নিয়ে যান শ্বশুর এবং শ্যালক। সেখানে লুৎফার নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করার পর তার মোবাইল দিয়ে রাত 12টার কাছাকাছি তাকে রাস্তায় ছেড়ে দেয়। পরে বাড়িতে যোগাযোগ করলে বাড়ির লোকেরা তাকে নিয়ে আসেন। এদিকে থানায় মামলা দায়ের করার পর মুসলিম উদ্দিন ও তার পিতা জামির উদ্দিন সন্দেহ প্রকাশ করে বলেন, লুৎফার বাবা চক্রান্ত করে তাদের বাড়িতে নিয়ে গেছেন। সেখান থেকেই এক যুবকের সাথে লুৎফা পালিয়ে যায়। লুৎফা পালানোর সময় নগদ অর্থ সোনা নিয়ে যায়। মুসলিম উদ্দিন বলেন,
যে যুবকের সাথে স্ত্রী লুৎফা পালিয়েছে সেই যুবকের স্ত্রী সন্তান রয়েছে। তাই অর্থের লোভে লুৎফাকে নিয়ে হত্যা করার আশঙ্কা প্রকাশ করছেন তিনি। আমার নাম হলো মুসলিমউদ্দিন মজুমদার। আমার বাড়ি ওইদিকে বিত্তর নারায়ণপুর। আমি গেল সোমবারে আমার বেটির লিয়ে আমি গেছি আমার হোর বাড়ি, দাওয়াত দিয়েছেন গেছি খালি তারা বাড়ি গিয়ে 1 দিন 2 দিন রয়েছি। রোয়ার পরে তারা আমারে গাড়ি দিয়েছেন, তারা শুয়া খাদের লগে মানে আমার হালার লগে দিয়েছেন। গেছি আমি গাড়ি গিয়া রাতকে ধরো 6টা সময় 10জন ফিরে ঘুরিয়া আইছি। আইয়া বাজারও ঘুরাঘুরি করিয়া ধরো 7টা বাজি গেছে। যাওয়ার বাদে গিয়া কইছেন ওলা নাই, লুৎফা নাই, লুৎফা খানো গেছে তুকাইয়া ভাইয়ান না। ও হগর তুকাইয়া এত নাই আমার তারা শুনাইতে লইয়া গেছেন। গিয়া অনেক গিয়া তারা আমারে কইছেন আমরা জেলা কইমো, তুমি ওলা কইও থানাত কইছেন। বাজার তো আমি একলা মানুষ ভাই না, আমার সেব নাই। তো আমি তারা জেলা কইছেন, আমি ওলা কইছি। হওয়ার বাদে আমার সিগনেচার একটু দেওয়াইছেন, দেওয়াইয়া তো তারা আমার লইয়া আই গেছেন। আইয়া বাদে আমি আমার বাড়ি ফোন করছি। মানে থানাত কিতা দিছে থানাতে তো দিছই না, মিসিং কেস না ওই মানে পাওয়া যান না, তুকাইয়া পাওয়া যান না, এগুলো নিখুঁজ। হ্যাঁ ওই হিসাবে দিয়েছেন। দেওয়ার পরে তো আমরা আই গেছি। আইয়া আমি আমার বাড়িতে ফোন করছি, ফোন করিয়া তারা আমার গিয়া আনছুন গিয়া আমি আসছি। আমার বাদে তো এদিন আর কোনো খায় খবর পাওয়া গেছে না। এর বাদে সানিঘাট যে সুগড়া খবর হইলাম ও সুগড়ার লগে গেছে। সানিঘাট ওকে ওর নাম হইল গিয়া আনারুল, ও তার লগে গেছে। ছেলেটা থাকতো বলো ছেলে তো গাড়ি চালায়, বাড়ি কই বাড়ি সানিঘাট। মানে তার লগে গেছে কই বলিয়া তোমার কাছে প্রমাণ আছে? প্রমাণ আছে এটা তারা গড়ের দ্বারের মানুষ কইছে তার লগে গেছে। এরপরে তার বেটিয়ে খান্দাকুটি করে। এর বাদে তার বাবার কাছে খোয়া হয়েছে গিয়া বিলে 24 ঘন্টার ভিতরে বা করি দেও। তার পরিবার আছে? তার পরিবার আছে, তার পরিবারের কাছে কয়। তারা কইছে আমি তুকাইয়া খাইয়ান না, খাইলে বা করি দিম। বিবাহিত ছেলে মেয়ে আছে তার? ছেলে মেয়ে আছে, তার ছেলে একটা আছে। ঐক্য, শান্তি ও সমন্বয়ের সংকল্পকে সামনে রেখে আজ থেকে শিলচরের বঙ্গভবনে শুরু হলো অসম সাহিত্য সভা 2025-2027 কার্যবর্ষের 3য় পূর্ণাঙ্গ কার্যনির্বাহী অধিবেশন। দেখুন সবিশেষ। দুদিনব্যাপী এই বর্ণাঢ্য অনুষ্ঠানের সূচনা হয় আজ সকালে কাছাড় জেলা সাহিত্য সভার সভাপতি ডক্টর যোগেশ্বর বর্মনের হাতে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। পরে অনুষ্ঠিত হয় স্মৃতি তর্পণ পর্ব। এরপর আসাম রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত সভার বিষয়বস্তু এবং কার্যনির্বাহী সদস্যদের নাম নিবন্ধনের পর অধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অসম সরকারের মন্ত্রী এবং আদরণী সমিতির কার্যনির্বাহী সভাপতি কৌশিক রায়। অনুষ্ঠানের সূচনা হয় অসমের হৃদয়ের স্পন্দন জুবিন গর্গের কালজয়ী গান মায়াবিনীর সুরে। এই উপলক্ষে অতিথিবৃন্দ ভারতরত্ন ডক্টর ভূপেন হাজারিকা, লোকসঙ্গীত শিল্পী কালিকা প্রসাদ ভট্টাচার্য ও সঙ্গীত শিল্পী জুবিন গর্গকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। অসম সাহিত্য সভার সভাপতি ডক্টর বসন্ত কুমার গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী সভায় বরাক, বৈভব, স্মারক গ্রন্থ, অসম সাহিত্য সভার পত্রিকা এবং বার্তার আনুষ্ঠানিক প্রকাশ করেন যথাক্রমে অসম সাহিত্য সভার সভাপতি ডক্টর বসন্ত কুমার গোস্বামী, কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, সাহিত্য সভার উপসভাপতি পদুম রাজ খোয়া, আউনি আটি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর মাধুর্য মণ্ডিত বড়ুয়া এবং লোক সংস্কৃতি গবেষক ও মরান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর অনিল শইকিয়া। আদরণী ভাষণে মন্ত্রী কৌশিক রায় বলেন, বরাক এবং ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে সম্পর্ক এবং ঐক্য আরও দৃঢ় করতে এই শিলচর অধিবেশনের গুরুত্বপূর্ণ ভূমিকা। তিনি জানান, লাচিত বরফুকানের মতো কাছাড় জেলাতেও ভূপেন হাজারিকার একটি মূর্তি নির্মাণের প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি অসম সাহিত্য সভার নেতৃত্বে রাজ্যের প্রতিটি জেলাতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালনের উদ্যোগের কথাও তিনি ঘোষণা করেন। মন্ত্রী আরও আশা প্রকাশ করেন যে বরাক বৈভব নামের এই গ্রন্থ দুই উপত্যকার মধ্যে বিদ্যমান মানসিক দূরত্ব দূর করে এক সেতু বন্ধন তৈরি করবে। আজি আমাৰ শিলচৰ চহৰত অসম সাহিত্য সভাৰ দুদিনীয়া কাৰ্যনিৰ্বাহক সভা ইয়াতে অনুষ্ঠিত হৈছে।
যোৱা 1986 চনত হাইলাকান্দিত পূৰ্ণ অধিৱেশন হৈছিলে আৰু প্ৰথম ভাগ কাৰ্যনিৰ্বাহক বৰাক উপত্যকাৰ শিলচৰ চহৰত অনুষ্ঠিত হৈছে। মই ভাবোঁ যে অসম সাহিত্য সভাৰ শিলচৰ যি অধিৱেশন, এই অধিৱেশন বৰাক আৰু ব্ৰহ্মপুত্ৰৰ মাজত আমাৰ যি সম্পৰ্ক, এই সম্পৰ্ক আৰু আন্তৰিক কৰিব আৰু গভীৰতা কৰিব। আৰু মই অসম সাহিত্য সভাক আজি সভাত আমি সকলোকে অনুৰোধ কৰিছোঁ যে আমি যেনেকৈ ইয়াতে আমি লাচিত বৰফুকনৰ 400 বছৰ উদযাপন উপলক্ষে আমি শিলচৰত মূৰ্তি স্থাপন কৰিছোঁ। আমি অহা দিনত ভূপেন হাজৰিকা দেৱৰ ইয়াতে মূৰ্তি স্থাপন কৰিম। আৰু মই অসম সাহিত্য সভাকো অনুৰোধ কৰিছোঁ যে অসম সাহিত্য সভাৰ নেতৃত্ব লৈ লিড লৈ অসমৰ প্ৰতিখন জিলাতে যাতে বিশ্বকবি ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰৰ জন্ম জয়ন্তী পালন হয়, তেওঁলোকৰ কেলেণ্ডাৰত যাতে এইটো অন্তৰ্ভুক্ত কৰি এইটো যাতে এনেকৈ ব্যৱস্থা হয়, অনুৰোধ আমি কৰিছোঁ। আৰু মই ভাবোঁ আজি যি মেগাজিন ইয়াতে ওলাইছে, গ্ৰন্থ যিটো উন্মোচন হৈছে, ইয়াৰ বৰাক উপত্যকা সকলোৱে এইটোতে তেওঁলোকৰ যে আৰ্টিকল দিছে। আৰু এই আমাৰ কাৰ্যনিৰ্বাহক বৰাক আৰু ব্ৰহ্মপুত্ৰৰ মাজত যে এক সময় যি মানসিক দূৰত্ব কোনো এক সময় আছিলে, সেই মানসিক দূৰত্বক অৱসান কৰি এক মেল, এক সম্প্ৰীতি বন্ধনত আগুৱাই লৈ যাব। কংগ্রেসে আনুষ্ঠানিকভাবেই যোগদান করলে সমাজবিদ তথা বিশিষ্ট চিকিৎসক অমিত কালুয়ার সোমবার গুয়াহাটি রাজীব ভবনের প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ উপস্থিতিতে দলে যোগদান করেন। তিনি এ অঞ্চলের সেবামূলক বিভিন্ন কাজে জড়িত থাকার অভিজ্ঞতাকে মূলধন করে আসন্ন বিধানসভা নির্বাচনে আগে তার দলে যোগদান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, একজন চিকিৎসক হিসাবে ডাক্তার অমিত কালুয়ারের অঞ্চলের সুপরিচিত নাম দীর্ঘদিন ধরে কাছাড় জেলায় বিভিন্ন স্থানে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করে পাশাপাশি বিভিন্ন সেবামূলক কাজে জড়িত থেকে জনগণের সেবা করে আসছেন। বিশেষ করে বরখোলা এলাকায় ডাক্তার কালুয়ারের অবদান ইতিমধ্যে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। ডাক্তার কালুয়ারের বাবা কংগ্রেসের একনিষ্ঠ সৈনিক হিসেবে দীর্ঘদিন বরখোলাবাসীর পাশে থেকে সেবা করে গেছেন। সেই সুবাদে বরখোলা তার সঙ্গে মানুষের নীরব সম্পর্ক রয়েছে। এলাকার উন্নয়নকে এগিয়ে নেওয়ার পাশাপাশি দেশ সেবার মনোভাব নিয়ে তিনি এদিন কংগ্রেসে যোগদান করেন। এই বিষয়ে প্রতিক্রিয়ায় তিনি জানান, 2026 সালের বিধানসভা নির্বাচনে দল তাকে বরখোলায় প্রার্থী হিসেবে টিকিট প্রদান করতে প্রস্তুত। ফিরছে একটি বিরতির পর। বরাক উপত্যকা সহ সমগ্র উত্তর পূর্বাঞ্চলের জন্য সুখবর। ডক্টর সমুদ্র ধর রোগী দেখা শুরু করে দিয়েছেন শিলচরের নাইটেঙ্গেল হাসপাতালে। প্রতি শনিবার বিকাল 3টার পর থেকে নিয়মিত রোগী দেখবেন শিলচর নাইটেঙ্গেল হাসপাতালে। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা: গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর।
কাছাড়ায় আবারও এক ভুয়া চিকিৎসককে আটক করেছে পুলিশ। ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গত কয়েকদিনের মধ্যেই 10 জন ভুয়া চিকিৎসককে গ্রেফতার করে জেলে পাঠানোর পর শুক্রবার আরও এক ভুয়া চিকিৎসককে গ্রেফতার করেছে সোনাই পুলিশ। দেখুন সবিশেষ। জানা গিয়েছে, সোনাই মতিনগর রোডের রাঙ্গিরঘাট এলাকা থেকে রওশন আলী নামের এক ভুয়ো চিকিৎসককে আটক করা হয়েছে। রওশন আলী সোনাই এলাকার আরফাজ মেডিকেল হল নামে একটি ফার্মাসিতে মেডিকেল কলেজের ভুয়ো MBBS ডিগ্রি ব্যবহার করে দীর্ঘদিন ধরে চিকিৎসা করে আসছিলেন। শুক্রবার সন্ধ্যায় সোনাই পুলিশের এক দল ছদ্মবেশে রোগী সেজে তার ফার্মাসিতে চিকিৎসা নিতে গেলে পুলিশের জালে আটকা পড়ে ভুয়ো ডাক্তার। এ সময় তার ফার্মেসি থেকে বহু ভুয়ো নথিও উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে আটক করা ভুয়ো চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। দূরদর্শিতার পরিচয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। কেননা দেশের 100-র মধ্যে অসমের 3 জেলা স্থান পেল প্রধানমন্ত্রীর ধনধান্য কৃষি যোজনায়। অসমের 3 জেলার মধ্যে চড়াইদেও, ডিমা হাসাও ও শ্রীভূমি জেলা। দেখুন সবিশেষ। প্রধানমন্ত্রীর ধনধান্য কৃষি যোজনা সরাসরি সম্প্রচার করা হয়। জেলা আয়ুক্তের কনফারেন্স হলে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী সহ প্রশাসনিক বিশিষ্টরা সহ কৃষি বিভাগীয় আধিকারিক ও বিভাগীয় অন্যান্য কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সরাসরি সম্প্রচার প্রত্যক্ষ করেন। एनडीए की सरकार ने पिछले 10 साल में खाद में जो सब्सिडी है वो 13 लाख करोड़ रुपए से ज्यादा दी। साथियों, कांग्रेस सरकार एक साल में खेती पर जितना खर्च करती थी, एक साल में खेती पर जो खर्च होता था उतना तो बीजेपी एनडीए की सरकार एक बार में पीएम किसान सम्मान निधि के रूप में किसानों के बैंक खाते में जमा कर देते। কৃষিদের স্বার্থে দেশের প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প কতটা কৃষক পরিবারের আগামীতে আর্থিক দিক দিয়ে লাভবান হবেন তা নিজের ভাষণে মেলে ধরেন প্রধানমন্ত্রী। কৃষকরা আর্থিক দিক দিয়ে লাভান্বিত হতে বিজেপি সরকার সবচেয়ে বেশি চিন্তাধারা নেয় কংগ্রেস আমল থেকে, তা স্পষ্ট করে বলেন তিনি। বর্তমানে জিএসটি কমে যাওয়ায় কৃষি সামগ্রী অনেকটা কমে যায়, যা কৃষক পরিবারের জন্য অত্যাধিক সুবিধা ঘটবে। एस्पिरेशनल डिस्ट्रिक्ट प्रोग्राम एक चालू किया गया था, उसमें भी असम के बहुत सारे जिले थे। ठीक उसी आधार पर जो एग्रीकल्चर प्रोडक्टिविटी, जिसको हिंदी में बोलते हैं कृषि उत्पादकता, उसके बेसिस पे कुल पूरे देश में 100 जिलों का चयन किया गया है। उसमें से असम का श्रीभूमि जिला भी सम्मिलित है। इसमें लगभग 36 योजनाओं को विभिन्न विभाग की जो भी प्राइमरी सेक्टर यानी प्राथमिक क्षेत्र का मतलब होता है एग्रीकल्चर, वेटरनरी, एनिमल हस्बेंड्री, सेरिकल्चर, जितना भी किसानों से रिलेटेड जितनी भी विभाग हैं, उनकी कुल 36 योजनाओं के समन्वयीकरण है। समन्वयीकरण का मतलब होता है कन्वर्जेंस, इन सब योजनाओं को यूज करके। और हमारा टारगेट रहेगा कि एग्रीकल्चर प्रोडक्टिविटी में श्रीभूमि जिले को असम के बाकी जिलों के समकक्ष ले जाया जा सके। तो ऐसी ये प्रधानमंत्री धन धान्य योजना है और केंद्र सरकार और राज्य सरकार का आश्वासन है कि इसमें जिले को पूर्ण सहयोग रहेगा। माननीय प्रधानमंत्री जी को बहुत बहुत धन्यवाद। बहुत बड़ा योगदान हमारे लोकल मिनिस्टर हैं, खुद मिनिस्टर ऑफ वेटनरी हैं, प्राइमरी क्षेत्र का एक मंत्रालय, उनका भी बहुत बड़ा योगदान है। तो सभी को धन्यवाद और हम आशा करते हैं कि हम लोग असम के बाकी जिलों की भांति आगे प्रोडक्टिविटी को आगे ले जाने में योजना हेल्प करेगी। असम के 3 जिले में शामिल ये जो कमी दिखाई देगा, कारण क्या? कारण बहुत सारे रहे हैं, ज्योग्राफिकल कारण भी होते हैं, स्किल का भी थोड़ा गैप रहता है, बहुत सारे इशूज रहते हैं। किसी एक कारण पर इस बात को ये निर्भर नहीं करता है, तो बहुत सारे कारण हैं। उन्हीं कारणों की खोज खबर की जाएगी और उसके बाद उनको सॉल्व करके एक बहुत बड़ा रीजन जो मैंने यहाँ के देखा है कि किसान एक ही फसल लेता है जनरली यहाँ पे, उससे भी क्या होता है प्रोडक्टिविटी थोड़ा कम हो जाती है।
और चावल के अलावा बाकी क्षेत्रों के प्रोडक्शन पे थोड़ा कम ध्यान है। तो उन सब चीज़ों पे काम किया जाएगा। जैसे कि प्रधानमंत्री जी ने इस प्रबंध में जिला उपायुक्तों को भी शामिल किए गए हैं, आपका क्या सूचना है? प्रधानमंत्री जी ने इंटरेस्ट किया है डिस्ट्रिक्ट कलेक्टर्स को कि इस कोऑर्डिनेशन का जो सेंटर पॉइंट है उसकी तरफ सारे डिपार्टमेंट के साथ कोऑर्डिनेशन करके हम अपनी जो लोकल प्लान है उनको डेवलप करेंगे। डिस्ट्रिक्ट लेवल प्लान से एक मीटिंग ऑलरेडी की जा चुकी है सारे डिपार्टमेंट के साथ, और डिस्ट्रिक्ट लेवल प्लान बनाने के लिए निर्देशित किया गया है। 14 तारीख को भी एक मीटिंग बुलाई गई और एक अच्छा डिस्ट्रिक्ट प्लान बनाकर उस पर अमल करने की कोशिश। বরাক উপত্যকা ব্যঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন কাছাড় জেলা সমিতির উদ্যোগে গতকাল শিলচর বঙ্গভবনে শারদ সাহিত্য সম্মাননা অনুষ্ঠান হয়। দেখুন সবিশেষ। এই অনুষ্ঠানে সাহিত্য পত্রিকা ও স্মরণিকা প্রদর্শনী এবং বিপণীর ব্যবস্থা ছিল। গত বছরের মতো এবারও বরাক উপত্যকায় 3 জেলায় প্রকাশিত শারদ সংখ্যার সম্পাদকদের সম্মাননা প্রদান করা হয়। বরাকভঙ্গের জেলা সহ সভাপতিকে এইচ ব্রজেশ্বর সিংয়ের সভাপতিত্বে এই অনুষ্ঠানটি পরিচালিত হয়। বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন লালা অঞ্চলের প্রবাহ সাহিত্য পত্রিকার সম্পাদক আশিস রঞ্জন নাথ, শিলচরের উত্তেয় সাহিত্য পত্রিকার সম্পাদক স্নিগ্ধা চট্টোপাধ্যায় বিশ্বাস, বরাকভঙ্গের কর্মকর্তা হাসনা আরশেলি প্রমুখ। এদিন 18টি শারদ সাহিত্য পত্রিকার সম্পাদকদের শংসাপত্র ও উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রকাশিত শারদ পত্রিকার সম্পাদক বা তার প্রতিনিধিরা সকলেই নিজেদের অভিজ্ঞতা সংক্ষেপে তুলে ধরেন। ক্ষুদ্র সম্পাদক হিসেবে যে সম্মাননাটা দেওয়া হয়েছে সেটার জন্য সম্মাননার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রশ্ন হচ্ছে, লিটল ম্যাগাজিন এবং বাণিজ্য পত্রিকার ব্যাপারটা, যেটা শান্তি শিশুম সামান্য একটি ইঙ্গিত দিয়েছেন, তিনি বলতে চেয়েছেন এটাই যে বাণিজ্য পত্রিকা যদি তো ত্রয়ী যে সম্পর্কটা আছে সেটা যেন থাকে আর কি, পাঠক, লেখক এবং সম্পাদকের মধ্যে যে সম্পর্ক সেটা যেন আরও মজবুত হয়, দৃঢ় হয়। বাণিজ্যিক পত্রিকা বরাক উপত্যকা থেকে আক্ষরিক অর্থে এখনও প্রকাশিত হচ্ছে না। যেটা আউল নামে নতুন আত্মপ্রকাশিত যে পত্রিকাটি, সেটি নিজেকে বাণিজ্যিক পত্রিকা বলে আখ্যায়িত করলেও আমার মনে হয় সেটি বাস্তবিক অর্থে এটা কোনো বাণিজ্যিক পত্রিকার রূপ নিতে এখনও পারেনি। কারণ বাণিজ্য বলতে তো ব্যবসায়, ওরা তো সবেমাত্র এই প্রকাশনার জগতে পা বাড়িয়েছে। বাণিজ্যটা গুছিয়ে উঠতে গেলে একটা প্রতিষ্ঠানের দরকার, যার পরিকাঠামো থাকা দরকার। এটা তো তাদের এখনও নেই, কিন্তু তার মধ্যেও এই নেইয়ের মধ্যেও তারা যে সাহস করে সূচনা করেছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হয় এবং তাদের এই প্রয়াস সফল হোক এই কামনা করছি। ডক্টর কালাম ইনস্টিটিউট ও লিও ক্লাবের যৌথ উদ্যোগে বিজ্ঞান ও গণিত নিয়ে প্রতিযোগিতার আয়োজন। সর্বজন শ্রদ্ধেয় প্রাক্তন রাষ্ট্রপতি ও পৃথিবী বিখ্যাত বৈজ্ঞানিক ডক্টর এপিজে আব্দুল কালামের 94তম জন্মবার্ষিকী উপলক্ষে শিলচরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ডক্টর কালাম ইনস্টিটিউট এবং লিও ক্লাব শিলচর সেন্ট্রালের যৌথ উদ্যোগে আগামী 26শে অক্টোবর রবিবার শিলচর কাছাড় কলেজে স্কুল পড়ুয়াদের জন্য, বিশেষত পড়ুয়াদের মধ্যে বিজ্ঞান ও গণিত বিষয়ের প্রতি শৈশবকাল থেকেই আগ্রহ গড়ে তুলতে এক বিশাল প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত মঙ্গলবার প্রেস কনফারেন্স করে আনুষ্ঠানিকভাবে এই কথা ঘোষণা করেন দুই সংগঠনের কর্মকর্তারা। ডক্টর এপিজে আব্দুল কালামের 94তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা ডক্টর কালাম ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড এডুকেশনের কর্মকর্তা এবং লায়ন্স ক্লাবের ইউথ উইং, যেটা লিও ক্লাব শিলচর সেন্ট্রালের কর্মকর্তারা, আমরা আমাদের যৌথ উদ্যোগে একটি স্কলারশিপ টেস্টের আয়োজন করা হচ্ছে। ওইটি আপনার 26 অক্টোবর সানডেতে শিলচর কাছাড় কলেজে ওইটা আয়োজন করা হচ্ছে। তো ওইটার মেইন পারপাস হচ্ছে, এক তো দেখেন ডক্টর এপিজে আব্দুল কালামের 94তম জন্মবার্ষিকী, সাথে এই বরাক ভ্যালির যে খুদে ট্যালেন্ট আছে ওইদেরকে খুঁজে বের করার জন্য আমাদের এই যৌথ প্রচেষ্টা। এতে লিও ক্লাব শিলচর সেন্ট্রালের সদস্যরাও আমাদেরকে অনেক সাহায্য করছে
এবং এই এত বড় প্রোগ্রাম একটা এত বড় স্কলারশিপ টেস্ট যা কি আমাদের বরাকভ্যালিতে এত অঞ্চলে এখন পর্যন্ত এত বড় স্কলারশিপ টেস্ট কোনোদিন হয়নি। এই স্কলারশিপ টেস্ট আয়োজন করতে লিও ক্লাব শিলচর সেন্ট্রালের সদস্যরাও অনেক হেল্প করছে এবং ডক্টর কালাম ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড এডুকেশনের সদস্য এবং লিও ক্লাবের সদস্যদের যৌথ প্রচেষ্টায় আমরা 26 অক্টোবর শিলচর কাছাড় কলেজে একটি স্কলারশিপ টেস্টের আয়োজন করছি এবং এই স্কলারশিপ টেস্টের পরে রেজাল্ট আউট হবে। এরপরে যে ক্যান্ডিডেটরাই থাকবে আর কি, ওই ক্যান্ডিডেটের জন্য অনেক ধরনের ক্যাশ প্রাইজেস থাকবে, প্লাস অনেক ধরনের গিফটস থাকবে, আপনার মেডেলস থাকবে, সার্টিফিকেটস থাকবে, যাতে আমরা একটু উৎসাহিত করতে পারি বাচ্চাদেরকে। এবং এই যে ম্যাথামেটিক্স এবং সায়েন্সের যে ফিল্ডে ডক্টর এপিজে আব্দুল কালাম এত বড় সায়েন্টিস্ট আমাদের ভারতবর্ষের কাজ করে গেছেন, উনার এই জন্মবার্ষিকীতে যাতে আমরা একটু শ্রদ্ধাঞ্জলি এই রাস্তায় এই শ্রদ্ধাঞ্জলি আমরা জ্ঞাপন করতে পারি। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।